স্বাগত জানাচ্ছি আমাদের আরো একটি টেকনিক্যাল অ্যানালাইসিস এর এডুকেশনাল টিউটোরিয়ালে। এটা হচ্ছে আহ, যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজ। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে আমাদের এই ফেসবুক পেজের সঙ্গে আপনারা কানেক্টেড থাকুন। আহ, ইউটিউবে সাধারণত আমরা চার্ট এবং এই ধরনের জিনিসগুলো নিয়ে আলোচনা করি। আহ, সবসময় আসলে ভিডিও তৈরি করে শেয়ার করা পসিবল হয় না, তো যার জন্য আমরা আমাদের ফেসবুক পেজে আপনাদের জন্য আরো ইনডেপথ আলোচনা করার চেষ্টা করছি। তো আমাদের পেজটা একই নামে আছে, ইনভেস্টিং নো হাউ। একটা ফলো দিয়ে লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকবেন, এবং আপনাদের জন্য যেই অ্যানালাইসিস গুলো করা হয় সেগুলোর ইনডেপথ কিছু বিষয় আবার আমাদের ফেসবুক পেজে শেয়ার করা থাকে। তো সেখান থেকে আপনারা আপনাদের ইনভেস্টের যে জার্নিটা, সেই জার্নিটা যেন আরো যেন স্মুথ হয় সেই ব্যাপারে আমরা চেষ্টা করছি, এবং আপনারা আশা করি সেটা ফেসবুক পেজটা ফলো করলে এবং রেগুলার আপনারা যদি আপনার পোস্ট গুলো দেখেন তাহলে বুঝতে পারবেন। আমি একটা স্যাম্পল আজকে দেখাচ্ছি। এটা 31শে মার্চ আমরা পোস্ট করেছিলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে ইরান এবং ইউএস ইসরায়েলের যে যুদ্ধটা হচ্ছে, এই কনফ্লিক্ট আজকে 1 মাসের উপরে অলরেডি হয়ে গিয়েছে, এবং সামনে আরো যদি আহ কয়েক মাস কন্টিনিউ করে তাহলে সেইটার ইম্প্যাক্টটা কেমন হতে পারে সেইটা আমরা এখানে একটু দেখানোর চেষ্টা করেছি। এবং আমাদের সোর্স হচ্ছে বিবিসি নিউজে একটা ইন্টারভিউয়ে আসছিলেন আহ পৃথিবীর সব থেকে বড় ফান্ড বা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ব্ল্যাক রকের সিইও ল্যারি ফিঙ্ক। তো তার কিছু বক্তব্য, যেমন এই যে এখানে আমরা তুলে ধরার চেষ্টা করেছি যে বিশ্বের বৃহত্তম অ্যাসেট ম্যানেজার ব্ল্যাক রক এর সিইও ল্যারি ফিঙ্কের মতে উনি যেটা বলেছেন আর কি, যে যদি যুদ্ধ আরো কন্টিনিউ করে তাহলে তেলের প্রাইস এই বছরের মধ্যেই 150 থেকে 200 ডলার এরকম চলে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। আর যদি যুদ্ধ খুব দ্রুতই থেমে যায় তাহলে হচ্ছে ভেনেজুয়েলান তেল এবং ইরানের তেল এটা যদি মার্কেটে ভালোভাবে আবার আসা শুরু করে তাহলে তেলের দাম আবারও 70-80 ডলারের নিচে নেমে যাওয়ার সম্ভাবনাটা বেশি। তো এই দুইটা এক্সট্রিম যে সিচুয়েশন আমাদের সামনে, এই দুই এক্সট্রিম সিচুয়েশন কিভাবে আমাদের ওভারঅল ইকোনমি মার্কেটকে প্রভাবিত করে সেইটা নিয়ে আমরা একটু আলোচনা করেছি। তো প্রথমে যে জিনিসটা আমরা এখানে দেখবো যে ল্যারি ফিঙ্কের মতে বাজারে যদি তেলের দাম $40 আশেপাশে নেমে আসে, যেমনটা উনি ইন্টারভিউতে বলেছেন, আহ, তো সেই ক্ষেত্রে সবকিছু আবার স্বাভাবিক হয়ে যাবে। এখানে আপনারা ডিটেলস লেখা আছে, আপনারা একটু পড়ে নেবেন। যদি কোনো কারণে এটা $150 হয়, সেই ক্ষেত্রে গ্লোবাল একটা রেসেশন দেখা দিবে, এবং সেই রেসেশনের কারণে আমাদের স্টক মার্কেটের যে লিস্টেড কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলোর মধ্যে কোন ইন্ডাস্ট্রিটা সব থেকে বেশি ইম্প্যাক্টেড হবে সেটা নিয়ে এখানে আমরা আলোচনা করেছি। যেমন প্রথমেই হবে বাংলাদেশ, যেহেতু আমদানি রপ্তানি নির্ভর একটা দেশ, বিশেষ করে আমদানিটাই আমদানি নির্ভর একটা দেশ। রপ্তানির মধ্যে তো অল্প কিছু প্রোডাক্ট আছে। তো রপ্তানি হ্রাস পাবে। রপ্তানি হ্রাস পাবে, অর্থাৎ আমাদের আয়ের 81% আসে তৈরি পোশাক অর্থাৎ আরএমজি খাতে। তো যদি বৈশ্বিক মন্দা তৈরি হয় তাহলে পশ্চিমা দেশগুলো বিলাসদ্রব্য পোশাক কেনা কমিয়ে দিলে অর্ডার কমে যাওয়ার সম্ভাবনা আছে। সেই ক্ষেত্রে রেমিটেন্স আরএমজি সেক্টরের যে অর্ডার সেটা কমে যাবে, আর সেটা কমে গেলে পরবর্তীতে কি হবে আমরা একটু দেখি। যে আমদানি ব্যয় মুদ্রাস্ফীতি, এই যে রেমিটেন্স প্রবাহ, মধ্যপ্রাচ্য ইউরোপে মন্দা দেখা দিলে প্রবাসী শ্রমিকদের আয় কমে যায়, যার দেশের ডলারের রিজার্ভ কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে। আমদানি ব্যয় এবং মুদ্রাস্ফীতি, যদি জ্বালানি তেলের দাম 120 থেকে 50 হয়ে যায়, বাংলাদেশের আমদানি বিলে বছরে প্রায় 4 থেকে 5 বিলিয়ন ডলার বেড়ে যেতে পারে। এতে দেশে অসহনীয় মুদ্রাস্ফীতি বাড়তে পারে। অলরেডি জানেন যে আমরা আমাদের রিজার্ভ এখন 30-এর উপরে। তো প্রতি বছর যদি এই 4 থেকে 5 বিলিয়ন ডলার করে আমাদের এক্সট্রা আরো পে করা লাগে, তাহলে ডলারের রিজার্ভের যে অবস্থা সেটা কিন্তু খুব বেশি কমে যেতে সময় লাগবে না। সেই জিনিসগুলো আমরা এখানে নিয়ে আসছি, এবং এই রকম পরিস্থিতিতে আমাদের ইনভেস্টমেন্টের স্ট্র্যাটেজি কি হবে সেটা আপনারা নির্ধারণ করে নেবেন। বাট এখানে কিছু জিনিস আমরা আলোচনা করার চেষ্টা করেছি। যেমন
ব্যবসা ও শিল্প খাতের প্রভাব নেগেটিভলি হবে। আরএমজি সেক্টরে যেমন বিদেশের চাহিদা যদি কমে যায়, আমাদের দেশে উৎপাদন কম হবে। ইঞ্জিনিয়ারিং এবং আবাসন যে খাত, সেখানে কাঁচামালের দাম বৃদ্ধি এবং মানুষের হাতে টাকা না থাকায় ফ্ল্যাট এবং দামি যন্ত্রপাতির চাহিদা কমে যাবে। তো আপনারা বুঝতেই পারতেছেন, যেমন আমরা যদি বলি যে আরএমজি মানে টেক্সটাইলের যতগুলো কোম্পানি আছে, যদি প্রোডাকশন কমে যায়, তাহলে টেক্সটাইলের কম বেশি সব কোম্পানি কিন্তু এখানে যারা এক্সপোর্ট করে, মানে তাদের দিয়ে ঝুঁকিটা তৈরি হবে বেশি। তো আপনি বুঝতে পারতেছেন এখানে যে আপনার যুদ্ধ যদি খুব দ্রুতই না থেমে যায়, তাহলে আপনার জন্য সেফ সাইড বলতে কোনগুলো বোঝায় এবং রিস্কি ইন্ডাস্ট্রি বলতে কোনগুলো বোঝায়, আপনারা নিজেরাই কিন্তু বুঝতে পারবেন। ইঞ্জিনিয়ারিং সেক্টর যেহেতু মেশিনারিজ, কাঁচামাল, এই জিনিসগুলো মানে আপনার যেটাকে বলা যায় সাপ্লাই চেইনের বাধার কারণে আপনার এই জিনিসগুলোর দাম বাড়বে। আর দাম বাড়ার কারণে এইগুলোতে আসলে প্রিভিয়াস ইয়ার গুলোতে যেভাবে সেলস ছিল সেগুলো কিন্তু থাকবে না। আবাসন, মানুষের হাতে টাকা না থাকলে মুদ্রাস্ফীতি এবং মূল্যস্ফীতি দুইটাই যদি বাজারে থাকে, তাহলে মানুষ আসলে ওই আবাসন খাতে ইনভেস্ট খুব একটা বেশি যে করবে, তেমনটা কিন্তু দেখা যায় না। সো আপনারা বুঝতে পারতেছেন কোথায় আপনাদের ইনভেস্টমেন্ট গুলো যাওয়া উচিত এবং যাওয়া উচিত নয়। বিলাসদ্রব্য সার্ভিস সেক্টর যেমন পর্যটন, হোটেল, দামি রেস্টুরেন্ট ব্যবসায় ধস খাবে, ধাক্কা খাবে। সো ওইগুলো থেকে আপনার চলে আসতে হইতে পারে। এসএমই ইন্ডাস্ট্রি, জ্বালানি দাম বাড়লে ছোট মাঝারি শিল্পগুলো খরচ কুলাতে না পেরে বন্ধ হয়ে যেতে পারে। তো এটা এই এসএমই ইন্ডাস্ট্রি মানে আমাদের এসএমই যে মার্কেটটা আছে সেটা কথা বলা হয় নাই। ছোট বিজনেস যেগুলো সেগুলোকে বলা হয়েছে। তো সেগুলো আমাদের এখানে আসলে ওরকম লিস্টেড খুব একটা কোম্পানি নাই। তো এগুলো নিয়ে আসলে আহ, এটা আমরা বাদ দিতে পারি বা স্কিপ করতে পারি। তুলনামূলক নিরাপদ বা স্থিতিশীল শিল্প যেটা হইতে পারে যে ওষুধ শিল্প, ফার্মেসি। যতই মন্দা আসুক, মানুষের ওষুধ কেনা বন্ধ করা যায় না, মানুষের ওষুধ লাগেই। সো এইটা একটা ডিফেন্সিভ সেক্টর। খাদ্য নিত্যপণ্য, কনজিউমার স্টেবলস এর যে বিজনেস করে যে সমস্ত কোম্পানিগুলো, আহ সেই সমস্ত কোম্পানিগুলোতে আপনার এই ডিফেন্সিভ সেক্টরের মধ্যে পড়ে। সেগুলো একটা ব্যাংকিং সেক্টরে একটা ব্যাপার আসতে পারে। সেটা কিরকম, যে শর্ত সাপেক্ষে এটা বা কন্ডিশনাল, যে যদি ওভারঅল ইকোনমি ভালো না করে, তাহলে ব্যাংকিং সেক্টরে দেখা যায় যে এই মূল্যস্ফীতি বা মুদ্রাস্ফীতি হঠাৎ করে বেড়ে গেলে বাংলাদেশ ব্যাংকের পলিসি থাকে সব সময়, যেটা ওয়ার্ল্ড ওয়াইড দেখা যায় যে নীতি সুদ হার বাড়ায় দেয়া হয়। এবং নীতি সুদ হার বৃদ্ধি করার কারণ আপনার সঞ্চয়পত্র বিক্রি বাড়ায় দেয়, এফডিআর বাড়ায় দেয়। তারপরে হচ্ছে আপনার বন্ড, ট্রেজারি বিল, এইগুলোর ইনভেস্টমেন্ট বৃদ্ধি পায়। অর্থাৎ সুদ হার বাড়লে এই সমস্ত সেক্টরে তখন আবার ইনভেস্টমেন্ট বাড়তে থাকে। তো তখন কি হবে, মানে এটা যেহেতু কন্ডিশনাল বলেছি, যে সবসময় এটা নাও হইতে পারে। তো এটা দেখতে হবে আহ যে যখন এই ধরনের প্রবণতা দেখা দিবে, তখন এই ব্যাপারগুলো কিন্তু ঘটতে থাকে আবার। এবং যখন এই ধরনের ব্যাপারগুলো ঘটতে থাকে, তখন যেগুলো হয় যে, যেমন ধরেন আমাদের, ফর এক্সাম্পল আমি বলছি, এটা কোনো ইনভেস্টমেন্ট অ্যাডভাইস নয়। আমাদের এখানে বেশ কিছু স্টক আছে যাদের, আমি যদি নাম বলি, যে পদ্মা অয়েল, যমুনা অয়েল, মেঘনা অয়েল। তো এদের বড় একটা ফান্ড আপনার বিভিন্ন ব্যাংকে এবং ফাইন্যান্স কোম্পানিতে এফডিআর করা এবং ট্রেজারি ট্রেজারি বিল অথবা বন্ডে বিনিয়োগ করা আছে। এবং এই কারণে হয় কি, যে প্রতি বছর একটা স্টেডি ডিভিডেন্ড তারা দেয়। এবং এই কারণে আহ, অনেকেই এই কোম্পানিগুলোকে চুজ করেন, যে তারা যে ডিভিডেন্ডটা দেয় সেটা এক্সারসাইজ করলে তার বছরে একটা ভালো অ্যামাউন্টের ডিভিডেন্ড ইনকাম হয়। তো এই যে যে পদ্মা অয়েল, মেঘনা অয়েল, যমুনা অয়েলের কথা বললাম, তারা এফডিআর করে রাখছে, ট্রেজারি বিল কিনছে বা বন্ড কিনে রাখে। আহ তো এই ব্যাপারগুলো তখনই ঘটে যখন নীতি সুদ হার বাড়ে। আর যত ইন্টারেস্ট রেট বাড়বে, তত ওইখান থেকে তাদের ইনকাম গুলো বাড়বে। তো এখানে একটা সতর্কতার বিষয় আমরা অ্যাড করে দিয়েছি, সেটা হচ্ছে যে খেলাপিরন যদি বাড়ে, তাহলে ওই ব্যাংকে বিনিয়োগ করাটা আপনার জন্য ঝুঁকিপূর্ণ হবে, বা ওই ব্যাংকের শেয়ার কেনাটা আপনার জন্য ঝুঁকিপূর্ণ হবে। তো বিনিয়োগ করার আগে অবশ্যই ভালোভাবে জেনে বুঝে অ্যানালাইসিস করে তারপরে বিনিয়োগ করবেন। তারপরে হচ্ছে যে টেলিকম খাত, যে যেহেতু ডিজিটাল যুগ, আমাদের মৌলিক চাহিদায় পরিণত হয়েছে যে আমাদের যেমন ডেটা সার্ভিস এবং মোবাইলে কথা বলার ব্যাপারটা, এই দুইটা এখন একটা মৌলিক
ব্যাপার হয়ে দাঁড়াইছে। তো সেই ক্ষেত্রে দেখা যেতে পারে যে এই খাতে যেমন জিপি আছে, রবি আছে, এই খাতে যতই মন্দা আসুক না কেন এই খাতে তুলনামূলক কম বা নেগেটিভ ইম্প্যাক্টটা কম পড়ে। তো এই যে যে ডিটেলস আলোচনা আমরা করেছি, আপনারা একটু এগুলো পড়ে নেবেন, পেজটাকে ফলো এবং লাইক দিয়ে রাখবেন, এবং বিস্তারিত জিনিসগুলো আমরা এখানে শেয়ার করি, সেই জিনিসগুলো এখান থেকে পড়াশোনা করলে বা দেখলে আপনারা অবশ্যই, আমি মনে করি যে খুব ভালো উপকৃত হবেন, খুব ভালো হবে। এই জিনিসগুলো এমন ভাবে উপস্থাপন করা হচ্ছে, একটা ধরেন ভালো দিক যদি মার্কেটের আসে বা খারাপ দিক যদি মার্কেটের আসে, তাহলে ইনস্টিটিউশনাল যে রিসার্চ টিম তারা যেভাবে অ্যাপ্রোচ করে আপনি সেই গ্লিমসটা পাবেন, তাদের সেই ফরম্যাটটা পাবেন, এবং সেই অনুযায়ী আপনি চিন্তা করতে পারবেন, সেই অনুযায়ী আপনি আপনার ইনভেস্টমেন্ট ডিসিশনটা তৈরি করতে পারবেন। তো যাই হোক, আহ, আজকে এই পর্যন্তই। আমাদের পেজের ব্যাপারে বললাম, বিভিন্ন রকমের এডুকেশনাল টিপস এবং স্ট্র্যাটেজি আমরা এখানে শেয়ার করে থাকি, আপনারা রেগুলারলি আমাদের সঙ্গে থাকবেন। এবার আমরা চলে যাব আমাদের মূল আহ, যে টেকনিক্যাল চার্ট, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। সর্বপ্রথম আমরা যাচ্ছি আমাদের মার্কেটের, অর্থাৎ মার্কেটের বর্তমান পরিস্থিতি কেমন, আমরা একটু সেইটা দেখে আসি। দেখেন, আমরা এর আগের ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি যে একটা ডাউন স্লাইড একটা চ্যানেল তৈরি করেছে। তো এই ডাউন স্লাইড চ্যানেলটা কন্টিনিউ করেই যাচ্ছে, এবং এর কন্টিনিউশন কিন্তু আলটিমেটলি কোথায় শেষ হবে সেটা এখনো বোঝা যাচ্ছে না বা ফিক্স করা যাচ্ছে না। তবে দেখা যাচ্ছে এই যে যে দুইটা বটম, এই বটম দুইটাকে আমরা যদি এই গত 2-3 মাসের ডেটাকে যদি কাউন্ট করি, তাহলে এই বটম দুইটাকে একত্রিত করলে আমরা একটা চ্যানেল পাই, আপওয়ার্ড একটা চ্যানেল। এবং সেই চ্যানেলের বটম লাইনে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে অলমোস্ট, আমরা যদি এখানে এটা ইয়ে করি, 5,070-80 এই পর্যন্ত মার্কেট নেমে আসার সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে। এবং টেকনিক্যালি মার্কেট যদি এখান থেকে আরো 100 পয়েন্ট নেগেটিভ হয় বা 200 পয়েন্ট নেগেটিভ হয়, তাহলে মার্কেটে কিন্তু যে স্টক গুলো আছে, এগুলো বেশ কিছু স্টকের খুব বড় রকমের প্রাইস কারেকশন হবে। এখন দেখার বিষয় যে এই প্রাইস কারেকশনে আপনাদের যদি কোনো স্টক থেকে থাকে, তাহলে এটার ব্যাপারে চিন্তা করতে হবে। যদি সেরকম কোনো স্টক না থাকে, তাহলে খুব বেশি দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কিছু নাই। আর এই মার্কেটেও, অর্থাৎ এই ডিক্লাইনিং মার্কেটেও কিন্তু খুব ভালো করছে এরকম স্টকও আছে। এবং সেই স্টক গুলো হচ্ছে কি, নন ফান্ডামেন্টাল স্টক। আপনারা নিশ্চয়ই এগুলো নতুন করে বলার কিছু নাই, টপ 20 স্টকের লিস্ট দেখলেই বুঝতে পারবেন। অলরেডি আমরা দেখতে পেয়েছি জেট গ্রুপ, লো পেইড আপের কিছু ছোট স্টক, তারপরে হচ্ছে মিউচুয়াল ফান্ড, বি ক্যাটাগরির কিছু স্টক, এগুলো কিন্তু গত 4-5 দিন ধরে ভালো করার চেষ্টা করছে। এবং এই মার্কেট যতদিন এরকম ভোলাটাইল থাকবে, নেগেটিভ থাকবে, এবং ফান্ডামেন্টাল স্টক ভালো করার কোনো ভালো কোনো সিচুয়েশন তৈরি হবে না, ততদিন পর্যন্ত এই যে যেই কথাগুলো, যেই ক্যাটাগরির স্টকের কথা বললাম, সেই ক্যাটাগরির স্টক গুলোই কিন্তু থেকে থেকে ভালো করবে। আমরা দেখতে পাচ্ছি যে এইটা দুইটা বটম এখানে তৈরি করেছে। থার্ড একটা বটম মার্কেট, সমূহ সম্ভাবনা আছে যে এটা নেমে এইটার কোনো একটা আশেপাশে নতুন করে আরেকটা বটম তৈরি করবে, এই একটা সিনারিও। অর্থাৎ এই ট্রেন্ড লাইনকে মানে সাপোর্ট লাইনের আশেপাশে কোনো একটা জায়গায় মার্কেট আসতে বাধ্য। তো দেখার বিষয়, যেহেতু ওভারঅল পজিটিভ কোনো কন্ডিশন আমরা দেখতে পাচ্ছি না। দ্বিতীয় হচ্ছে, মার্কেট এইখানে কিন্তু 5,010-12 এরকম একটা বটম তৈরি করেছিল। এমনও হতে পারে যে এই চ্যানেলটা পর্যন্ত এসে কিছুটা ডিপ করলো, করে এইটার মতো করে একটা ডাবল
বটম, অর্থাৎ আবারও 5,010-12 পর্যন্ত নেমে 5,000 ডাবল বটম ফরমেশন ক্রিয়েট করলো, এটাও হইতে পারে। সো দুইটা সিনারিও আমরা পেলাম, একটা হচ্ছে চ্যানেলকে সাপোর্ট লাইন ধরে 5,070-80 পর্যন্ত নামতে পারে, সিনারিও নাম্বার ওয়ান। মার্কেট খুব খারাপ থাকলে প্রিভিয়াস যে বটম ছিল অর্থাৎ 5,010-12 সেইটা পর্যন্ত নেমে ডাবল বটম ফরমেশন তৈরি করতে পারে, অর্থাৎ আমরা এখানে লিখে দিলাম ডি বি, ডাবল বটম। সেটা হইতে পারে। সিনারিও নাম্বার থ্রি অর্থাৎ ওর্স্ট সিনারিও, যদি পরিস্থিতি চরম আকারে খারাপ হয়, আমি শিওর না যে এটা আদৌ হবে কিনা, বাট সিনারিও নাম্বার থ্রি আমরা অনুমান করে রাখি যে এইখানে যেমন বটনটা তৈরি করেছিল 5,040 বা 50 পয়েন্ট পর্যন্ত মার্কেট নেমে গিয়েছিল। তো এইটা যদি আমরা কাউন্ট করি, মার্কেট এই পর্যন্ত আরো যদি ক্র্যাশ করে, আল্লাহ আমাদেরকে রক্ষা করুক, আমরা চাই না যে এই পর্যন্ত কোনো কিছু ঘটুক, বরং এইখানকার যে সিনারিও পর্যন্ত আমরা চিন্তা করেছি এই পর্যন্ত মার্কেট আটকে থাকলো বরং মার্কেটের জন্য আরো ভালো। তো কোনো কারণে যদি এই জায়গাগুলো ফেল করার উপক্রম তৈরি হয়, তাহলে আপনারা সতর্ক থাকবেন, নতুন করে ইনভেস্ট, নতুন করে বাই করার ব্যাপারে সতর্ক থাকবেন, এবং মার্কেটকে অবজার্ভ করাটাই আপনাদের জন্য সমীচীন হবে। এবং এখন একটা কথা বলে রাখছি, এই যে মার্কেট এই পর্যন্ত আসা বা এইটা থেকে যদি কোনো কারণে আরো নিচে নামে, মার্কেটে কিন্তু হিউজ অপরচুনিটি তৈরি হবে। এবং এই জায়গাগুলোতে সাধারণ বিনিয়োগকারীরা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই প্যানিক সেল করে, স্টপ লস দেয়, যেটা কিনা ভুল। কারণ এই জায়গাগুলোতেই স্মার্ট মানি সাইডলাইনে বসে থাকে এবং এই জায়গাগুলোতেই তারা ফান্ডামেন্টালি খুব স্ট্রং কোম্পানি যেগুলো, সেগুলো খুব বেশি প্রাইস কারেকশন হওয়ার কারণে আন্ডার ভ্যালুড হয়ে থাকে, সেগুলোকে আস্তে আস্তে ডলার কস্ট অ্যাভারেজে বাই করা শুরু করে। এবং আমি একটা এক্সাম্পল যদি আপনাদের, আহ, আমরা কিছু স্টকের একটু টেকনিক্যাল দেখবো, চার্ট দেখবো। যেমন আমরা যদি ওয়াইপিএল যেটা ক্যাটাগরি একটা স্টক, গত কয়েকদিন ধরে খুব ভালো করছে, এই যে হঠাৎ করে এখান থেকে প্রায় 20% মতো গেইন দিয়ে দিল। আমরা যদি একটু দেখি যে ওয়াইপিএল অ্যাকচুয়ালি কত বটম থেকে, কোন বটম থেকে চলে আসছে, তো আমরা দেখতেছি যে ওয়াইপিএল 8 টাকা থেকে উঠে আসছে। 8 টাকার একটা শেয়ার 17 টাকা 18 টাকা পর্যন্ত এখন মার্কেট প্রাইস। তো আপনি এই জায়গায় বিনিয়োগ করাটা যদি চিন্তা করেন তাহলে আপনি করতে পারেন, কিন্তু স্মার্ট মানে কখনোই 8 টাকার শেয়ার এখানে 17-18 টাকা হয়ে আছে, জেড ক্যাটাগরি একটা শেয়ার, ফান্ডামেন্টাল অবস্থা খুবই খারাপ, কোম্পানি রানিং আছে কি নাই, ভবিষ্যতে আরো ভালো করতে পারবে কি পারবে না, এগুলোর কোনো ক্লিয়ার ফিউচার নাই। সো স্মার্ট মানি কিন্তু কখনোই এই জায়গায় ইনভেস্ট করবে না। Rather, আমি যদি বলি যে একটা কোম্পানিতে যাই, এসিআই, হ্যাঁ, এসিআই কোম্পানি যদি আমরা দেখি, এসিআই আপনারা যদি নিউজ দেখেন দেখবেন যে এটা ডিরেক্টর বাই আছে, লক্ষ লক্ষ শেয়ার ডিরেক্টর বাই হয়েছে। এসিআই কোম্পানির আহ, অনেকগুলো নতুন ইনভেস্টমেন্টের ঘোষণা আসছে। তারা এআই সেক্টরে ইনভেস্ট করতে যাচ্ছে, লজিস্টিক্সে ইনভেস্ট করতে যাচ্ছে, সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে তাদের পদচারণা শুরু করার তাদের ইচ্ছা দেখা গিয়েছে। এবং ওভারঅল এসিআইটা কি একটা গ্রুপ অফ কোম্পানি, ওই যে আপনাদেরকে ফেসবুকে যেটা দেখিয়েছিলাম যে ফার্মাসিউটিক্যালস ডিফেন্সিভ সেক্টর, তারপরে আপনার খাদ্য নিত্যপণ্য ডিফেন্সিভ সেক্টর, আপনারা তো জানেন যে এসিআই এর আহ, আহ, অনেক প্রোডাক্টই এই নিত্য পণ্যের সঙ্গে কিন্তু আছে, ওদের সেই বিজনেসটা আছে। সো ও সবকিছু মিলিয়ে এটা কিন্তু ওই যে ডিফেন্সিভ সেক্টরের একটা ব্লেন্ড এটা এখানে। তো আপনারা জানেন যে আবার এসিআই এর হচ্ছে স্বপ্ন একটা গ্রুপ অফ কোম্পানি, যেহেতু তো স্বপ্ন একটা কোম্পানি আছে এসিআই এর, এবং তারা কিন্তু ভালো করছে। জাপানিজ একটা কোম্পানির সঙ্গে প্ল্যান দরবার চলছে যে ওদের একটা স্টেক সেল করে দেওয়ার ব্যাপারে কথা চলতেছে, সেটা যদি সফল হয় তাহলে আপনারা যারা অ্যাকাউন্টিং খুব ভালো বুঝেন তাহলে দেখবেন যে এখানে খুব পজিটিভ ইম্প্যাক্ট করার সম্ভাবনা আছে। তো এইটা কিন্তু আগামী যদি ধরেন যুদ্ধ দীর্ঘায়িত হইলে, রেসিশন বা মুদ্রাস্ফীতি মূল্যস্ফীতি যেটাই হোক, সেগুলো তো সামনের দিনগুলোতে আসবে, তো সেগুলো তো মনিটারি পলিসি গুলো তো 6 মাস 6 মাস অন্তর চেঞ্জ হয়। তার মানে আগামী 6 মাস 1 বছরের জন্য তো আমরা বুঝতেছি যে মার্কেটের অবস্থা
আমরা অন্তত না বুঝলেও স্মার্ট মানি কিন্তু বুঝতেছে মার্কেটের অবস্থা কোন দিকে যাবে। সে তো অপেক্ষা করবে যে এসিআই এর বটম ছিল কত। হুম, আমার এটা আবারও বলছি, এটা কিন্তু কোনো ইনভেস্টমেন্ট অ্যাডভাইস না। অবশ্যই আপনারা আপনাদের ডিসিশন মেক করার আগে ভালো করে অ্যানালাইসিস করে রিস্ক ফ্যাক্টর গুলো দেখে নেবেন। তো আমরা দেখতেছি যে এটা 100 আহ 130 120 টাকা পর্যন্ত নেমেছে। সো স্মার্ট ইনভেস্টর সে তো অপেক্ষা করবে যে রিসেন্ট বটম ছিল 160-70 টাকা, এই পর্যন্ত দেখি মার্কেটে এই শেয়ার প্রাইসটা নামে কিনা। সে তো ওইখান থেকে বাই করা শুরু করবে এবং যত নামবে তত বাই করবে। এবং চিন্তা চেষ্টা করবে যে এইটার কস্টিংটা তার যত কম হবে তত তার জন্য ভালো। এবং এইভাবে ডলার কস্ট অ্যাভারেজে সে কি করবে, আস্তে আস্তে হয়তোবা সে এটা পিক করা শুরু করবে, পিক করতে থাকবে। এবং করে করে একটা পর্যায়ে যখন এই সিনারিও গুলো চেঞ্জ হবে, নেগেটিভ ইম্প্যাক্ট গুলো, যুদ্ধ এগুলো যখন স্বাভাবিক হতে থাকবে, তখন আবার একটা বুল অবস্থা তৈরি হবে। সেই বুল অবস্থায় দেখা যাবে যে তার হয়তোবা কস্টিং 60-70 বা আরো নিচে মার্কেটে যে এইটার ফিউচারের কথা বলা হয়েছিল, ভ্যালুয়েশন করা হয়েছিল, যে ফ্যাক্টর গুলো আমি বললাম সেগুলোর কারণে এই শেয়ার প্রাইস হয়তো বা তখন 250-300 টাকার উপরে। তো সে হয়তো বা মাঝখানে 1 বছর বা 2 বছর এটাতে ইনভেস্ট করে অপেক্ষা করেছে। তো সেই ক্ষেত্রে কি হলো, সে 2 বছর 1 বছর ডিভিডেন্ড এক্সারসাইজ করলো। কারণ আমরা দেখতেছি এটা 35 থেকে 45% পর্যন্ত প্রতি বছর এখন ডিভিডেন্ড পে আউট দেখা যাচ্ছে, অর্থাৎ 10% স্টক থাকে, বাকিটা হচ্ছে ক্যাশ থাকে। তো খুব ভালো একটা ডিভিডেন্ড। ইপিএস এর গ্রোথ আসতেছে, যেহেতু স্বপ্নের লসটা কমে যাচ্ছে। স্বপ্নের এখন গ্রোথ মার্জিনটা হচ্ছে পজিটিভ, অর্থাৎ প্রফিটে আছে, নেটে এখনো নেগেটিভ অবস্থা, কমায় নিয়ে অবস্থা। এবং ইকুইটি গেইন হচ্ছে, প্রফিট ডিভিডেন্ড গেইন হচ্ছে। তো সবকিছু মিলে কিন্তু এটা একটা ডিফেন্সিভ অবস্থা তৈরি করতেছে। আর অন্যদিকে ওই যে জেড ক্যাটাগরি শেয়ার, যেগুলোতে আসলে যেটা বললাম যে ওই ধরনের স্ক্রিপ্ট গুলো হচ্ছে রিটেল ইনভেস্টর এবং ওই রিলেটেড কিছু গ্রুপ অফ সিন্ডিকেট, তারা এগুলো নিয়ে বিজনেস করে, স্পেকুলেশন করে, সেগুলোর দিকেও ব্যবসা থাকে। তো বোথ মার্কেট বোথ এন্ডেই কিন্তু ব্যবসা আছে। আপনি যেই ধরনের ইনভেস্টর সেই অনুযায়ী আপনার ডিসিশনটা আসলে ঠিক মেক করা উচিত। আমরা ফিরে আসি আবার মূল চার্টে। তো আমরা তো এই সিনারিও গুলো দেখলাম। হ্যাঁ, এইবারে আমরা একটা জিনিস দেখি যে এই যে দেখতে পাচ্ছেন যে ম্যাকডি লাইনটা আমরা যদি একটু আপনাকে দেখানোর চেষ্টা করি, যে এইখানে যেমন এই যে ম্যাকডির এই যে এই মুভমেন্টটার কথা চিন্তা করেন। আমার মনে হয় এটা কালারটা চেঞ্জ করে দিলে হ্যাঁ, আমরা একটু চেঞ্জ করে দিই। এই যে যে ম্যাকডির অবস্থা, আমি কি এটা একটু বড় করে দিই। এই যে ম্যাকডির যে ফল, এবং এইখানেও ম্যাকডির ফল, এই দুইটা জিনিস আপনি একটু মাথায় রাখেন আপাতত। এবার এটার সঙ্গে আমি নিয়ে আসলাম এই প্রাইস কারেকশন, অর্থাৎ এই ম্যাকডির ফল, তারপরে কিন্তু আরো বেশ কিছুটা এখানে কন্টিনিউ করেছে আরো বেশ কয়েক মাস। তাহলে এই ফল পর্যন্ত যদি আমি নিয়ে যাই, এখানে ছিল কত ইন্ডেক্স, 5,400, নেমে আসছে কত, 4,650, অর্থাৎ 800 পয়েন্টের মতো, 750 পয়েন্ট, অর্থাৎ আমি ধরে নিলাম 700 পয়েন্ট। অর্থাৎ মেকডি ক্রস ডাউন করে নেগেটিভ যখন হয়েছে, তখন থেকেও আরো 700 পয়েন্ট নেগেটিভ হয়েছে। জাস্ট মাথায় রাখেন যে 700 পয়েন্ট কিন্তু আরো নেগেটিভ হওয়ার মতো একটা সিচুয়েশন তৈরি হয়েছে, নেগেটিভ হয়েছে। এবং এই জায়গাটা পুরোটাই হয়েছে প্যানিকের কারণে। ঠিক একই ভাবে এইখানেও ম্যাকডি কিন্তু কি নেগেটিভ, জিরো লেভেলের নিচে। এই এক্সটেন্ডেড নেগেটিভিটি এইখানে যদি আবার আসে, সেম না আসুক, তাও তো এখান থেকে 200-300 পয়েন্টের মতন একটা নেগেটিভ অবস্থা চলে আসে। তার মানে ইন্ডেক্স এখন যে 200 পয়েন্ট, মানে 5,219 পয়েন্টে ক্লোজ হয়ে আছে, এই জায়গায় মার্কেট দাঁড়ায় থাকতে পারবে না, সেরকমই মনে হচ্ছে। কি দেখে, ম্যাকডি সিচুয়েশন দেখে। আচ্ছা, শুধু কি ম্যাকডি, আমরা আরেকটু একটু দেখার চেষ্টা করব যে এই যে আরএসআইটা আপনারা দেখেন যে এইখানে যখন ম্যাকডি ক্রস ডাউন করেছে, এটা 50 আরএসআই ছিল, সেখান থেকে ডিক্লাইন করেছে এই 50 আরএসআই লেভেল। তো এইখানে স্ট্রাগল করছে এই যে এই লেভেলটাতে, এই যে 50 আরএসআই,
এখন কিন্তু ডিক্লাইনিং, এখন আরএসআই কত 45। তো আরএসআই যতদিন পর্যন্ত না 50 অ্যাবভ হবে, 50 and 50 অ্যাবভ হবে, ততদিন পর্যন্ত মার্কেটে খুব স্ট্রং মোমেন্টাম তৈরি হওয়াটা টাফ, এবং এইখানে ভালো স্টক গুলো ভালো করাটাও টাফ। মার্কেটে এমন যেমন এখানে কারেকশন হয়ে হয়ে আরএসআই অলমোস্ট 20-এর কাছাকাছি নেমে আসছিল। আগামী কয়েক মাস যদি মার্কেটের এরকম নেগেটিভ অবস্থা থাকে, এইখানেও কিন্তু আরএসআই নেমে 30-এর মধ্যে নেমে আসার সম্ভাবনা বেশি, বা তার থেকেও বেশি নেমে আসার সম্ভাবনা বেশি। তখন কি হইতে পারে? অবভিয়াসলি অনেক স্টকের প্রাইসে কারেকশন হবে, অনেক স্টক আবার এখান থেকে প্রাইস আপও হবে। তো এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে যে মার্কেট বাড়ানোর পিছনে, মানে কোন স্টক গুলোর দাম বাড়লে মার্কেট বাড়ে, কোন স্টক গুলোর দাম কমলে মার্কেট কমে, সেগুলো আইডেন্টিফাই করে রাখা। পাশাপাশি এই মার্কেটেও কিছু কিছু স্টকের গেইন হচ্ছে, সেগুলো কোন টাইপ অফ স্টক সেগুলো ফাইন্ড আউট করা, এবং সেগুলোর মধ্যে তো সব করছে না, তাহলে কোন গ্রুপ অফ স্টক গুলো দাম বাড়তেছে সেগুলোকে আইডেন্টিফাই করা, টপ লিস্টে দেখা, সেখান থেকে চার্ট দেখা, ডিসিশন মেক করা, কিছু কিছু আপনার সেখানে থাকা চেষ্টা করা, যাতে করে আপনার একটা কন্টিনিউয়াস ইনকাম আসতে থাকে। লাইক আপনার 100 টাকা যদি থাকে, আপনি 100 টাকার ওই শেয়ার কিনবেন না, অর্থাৎ ওই চাঙ্কি স্টক কিনবেন না, বা ওই যে গ্রুপের স্টক বা ওই নন ফান্ডামেন্টাল স্টক গুলোতে ইনভেস্ট করবেন না। আপনি হয়তো বা 100 টাকার মধ্যে 10 টাকা বা 20 টাকার শেয়ার কিনতে পারেন, 30 টাকার শেয়ার কিনতে পারেন। হ্যাঁ, সর্বোচ্চ এইরকম আর কি, 1/3, 1/4 এইরকম, যাতে করে কিছু কিছু আপনার ইনকাম হইলো, এবং সেই সাথে সাথে মার্কেটের টিউনটা আপনি আপনার মুখস্থ থাকলো। আজকে আর আমাদের এই টিউটোরিয়ালটা বাড়াচ্ছি না, যে বিষয়গুলো আলোচনা করলাম, আমাদের ফেসবুক পেজের ব্যাপারে যেরকম বললাম, ফেসবুক পেজের সঙ্গে কানেক্টেড থাকেন এবং আমাদের এই ভিডিওগুলো দেখতে থাকেন, এবং প্রত্যেকটা সিনারিওতে সুযোগ থাকে, সেগুলো হান্ট করার ব্যাপারে চেষ্টা করতে থাকেন। আশা করি আহ আশা করি আপনারা সফল হবেন। এবং আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখছি, আমরা বেশ কিছু জিনিস ডেভেলপ করার চেষ্টা করছি। ইনশাআল্লাহ আহ, যখন আহ, আমরা মোটামুটি একটা ট্রায়াল ভার্সনও তৈরি করতে পারবো, আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। আপনাদের এই টোটাল স্টক মার্কেটের বিজনেসটাকে অটোমেশন করে আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করছি। দোয়া করবেন। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।